প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় শিশুদের সিস্টিক ফাইব্রোসিস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, শিশুদের সিস্টিক ফাইব্রোসিস বলতে কি বোঝায়? ধন্যবাদ। সিস্টিক ফাইব্রোসিস হলো বাচ্চাদের একটা জন্মগত ত্রুটি, একটা জেনেটিক ডিজিজ। আমাদের মানবদেহের কার্যক্রমগুলা পরিচালনার জন্য, সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে মানবদেহে 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 7 নম্বর যে ক্রোমোজোম, তার মধ্যে যদি কোনো কারণে জন্মগতভাবে কোনো ত্রুটি হয়, ত্রুটিপূর্ণ কোনো মিউটেশন বলে কোনো ত্রুটি হয়, সেই থেকে এই রোগটা সিস্টিক ফাইব্রোসিস নামক এই রোগটা তাদের হয়। সিস্টিক ফাইব্রোসিস অ্যাকচুয়ালি বাচ্চাদের হয়। এই রোগের প্রকোপটা, প্রকাশটা বিভিন্ন বয়সে হতে পারে। শুধু যে বাচ্চাদের হবে তাই না, বড়দেরও হতে পারে। কিন্তু মেজরিটি ক্ষেত্রে, অধিকাংশ প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে এই রোগের প্রকোপটা বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়। সিস্টিক ফাইব্রোসিস যেহেতু একটা জেনেটিক ডিজিজ, এটা শরীরের অলমোস্ট অল দ্য অর্গানসকে এফেক্ট করতে পারে, সব অঙ্গ প্রত্যঙ্গকে প্রায় এফেক্ট করতে পারে। কিন্তু সিস্টিক ফাইব্রোসিস সবচেয়ে বেশি এফেক্ট করে দুটা অঙ্গকে, একটা হলো ফুসফুস আর একটা হলো যে প্লিহা, স্প্লিন, এই দুইটাকে। তাহলে এই দুইটাকে এফেক্ট করার পরে, দুইটার এফেক্ট করার পর দুইটা জিনিস হয়। একটা হলো যে বাচ্চার কাশি, শ্বাসতন্ত্রের সমস্যাটা, কাশি খুব বেশি হয়। আর একটা হলো যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম, পায়খানার সমস্যা হয়। একটা বাচ্চার যখন ঘন ঘন কাশি হচ্ছে, কাশির সাথে শ্বাসটান হচ্ছে, বুকে গড়গড় আওয়াজ করে, কফ হয়, কাশির সাথে কফ আসে, এবং কফটা হলো খুব আটালো, খুব গাঢ় আটালো কফ হয়, বুঝতে হবে সিস্টিক ফাইব্রোসিস হতে পারে। এটার অন্য অনেক কারণ আছে, আরও অনেকগুলো তো কারণ আছে, কিন্তু একটা কারণ সিস্টিক ফাইব্রোসিস। 2 নম্বর হলো যে মায়েরাবির সমস্যার যেই প্রবলেমটা, এই দুইটা প্রবলেম তো বেশি বলে আমাদের কাছে। আরেকটা সমস্যা হলো যে বাচ্চার পায়খানার সমস্যা হয়। কি হয়? বাচ্চার তেল তেল পায়খানা হয়, পায়খানার সাথে তেল যায়, বিকার যায়। বাচ্চা কিছুদিন পাতলা পায়খানা করে, কিছুদিন পায়খানা শক্ত হয়, আবার কিছুদিন পাতলা পায়খানা হয়। এই যে কন্টিনিউয়াস এই সমস্যাটা চলে, বাচ্চা প্রচুর খায় কিন্তু ওজন হয় না। থিঙ্ক ইট সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিসটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস হয়, বাচ্চার ঘন ঘন নিউমোনিয়া হচ্ছে। বাচ্চা কিছুদিন নিউমোনিয়া হয়, হাসপাতালে ভর্তি হয়, ইনজেকশন দেয়, অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো হয়ে যায়। কিছুদিন পর আবার নিউমোনিয়া হচ্ছে। এভাবে চলতেই আছে। এক একটা বাচ্চা দেখা গেল যে 3, 4, 5, 7 বার হসপিটালে ভর্তি হয়, ভালো হয়ে আসে, আবার যায়। আনটিল আদারওয়াইজ যদি অন্য কিছু না থাকে, থিঙ্ক ইট সিস্টিক ফাইব্রোসিস চিন্তা করা উচিত। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বাচ্চার প্রচুর খাওয়া দাওয়া করে, অসুখ হচ্ছে কিন্তু সে তার খাওয়া দাওয়া করছে, ওজন বাড়ে না, সিস্টিক ফাইব্রোসিস চিন্তা করতে পারবেন। এগুলো হলো যে মানে গুরুত্বপূর্ণ যে কয়েকটা উপসর্গ আছে, এর মধ্যে আরও অনেকগুলো উপসর্গ আছে। আনফর্চুনেটলি আমাদের দেশে কি সমস্যাটা হয়, এক সময় এই সিস্টিক ফাইব্রোসিসটা ছিল, মানে এখনও ওয়েস্টার্ন কান্ট্রিতে, সাদা চামড়ার দেশে কিন্তু সিস্টিক ফাইব্রোসিসটা একটা খুব কমন ডিজিজ। ওদের দেশে কিন্তু সিস্টিক ফাইব্রোসিস রোগটা অনেক বেশি হয়। তো এক সময় আমাদের দেশে একটা প্রচলিত ধারণা ছিল যে সিস্টিক ফাইব্রোসিস সাদা চামড়ার রোগ, এটা আমাদের এখানে হয় না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের যত উন্নত হয়ে আস্তে আস্তে হচ্ছে, এবং ডায়াগনোসিসটা মানে যত বেশি মানে আরও এনহ্যান্স হচ্ছে, আরও বেশি ইমপ্রুভ করতেছে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসগুলো, এখন দেখা যাচ্ছে যে সিস্টিক ফাইব্রোসিস আসলে ঠিক ততটা বিরল নয় যতটা আমরা চিন্তা করি। আগে মনে করা হতো এটা আমাদের মধ্যে আছে অলরেডি। তো আমার এত বছরের অভিজ্ঞতার থেকে আমি যেটা বলি, সিস্টিক ফাইব্রোসিস ঠিক ততটা বিরল নয় যতটা আমরা চিন্তা করি, বরঞ্চ এটা আমাদের বিরল চিন্তাভাবনার আড়ালে চাপা পড়া একটা সাধারণ রোগ। কারণ কি, একটা বাচ্চা কন্টিনিউয়াস কাশি হচ্ছে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়, ভালো হয়ে যায়। কিছুদিন পর আবার কাশি হয়,
আবার ডাক্তারের কাছে যায়, ঘুরে ফিরে যায়, কিন্তু ডাক্তার সাহেব চিন্তা করে এটা নিউমোনিয়া হতে পারে, এটা অ্যাজমা হতে পারে, এবং ওই ট্রিটমেন্টই দিয়ে যাচ্ছে। কিন্তু কখনোই আমরা কিন্তু চিন্তা করি না যে এটা আদার্স অন্য কিছু হতে পারে বা তার মধ্যে সিস্টিক ফাইব্রোসিস হতে পারে। এবং শেষ পর্যন্ত আমরা কি করি, এই রোগীকে টিবির ওষুধ দিই। আমার কাছে যত সিস্টিক ফাইব্রোসিসের রোগী আসে প্রায় সব রোগী টিবির ওষুধ খাওয়া। আমি পরে জিজ্ঞেস করি কেন আসছেন, পরে টিবির ওষুধ খেয়ে ভালো হয় নাই। ওইটা তো লাস্ট, মানে যখন নিউমোনিয়ার চিকিৎসা দিলাম ভালো হলো না, তারপরে অ্যাজমার চিকিৎসা দিচ্ছে ভালো হয় না, তারপরে টিবির ওষুধ দেবো সেটাও ভালো হচ্ছে না। আমরা যারা বক্ষব্যাধিতে কাজ করি বা হসপিটালে কাজ করি, আমরা খুব চেষ্টা করছি এবং করে যাচ্ছি এই ধারণাটাকে একটু পরিবর্তন আনার জন্য, যে এখানে সিস্টিক ফাইব্রোসিস তো মাথায় রাখার জন্য। আমি কখনোই বলবো না যে এটা সিস্টিক ফাইব্রোসিস ইজ দ্য অনলি, এই কারণগুলো বললাম এগুলো অনেকগুলো কারণে হতে পারে, কিন্তু একটা কারণ যে সিস্টিক ফাইব্রোসিস আমরা সেটা বারবার মিস করছি। স্যার, এই যে বলছিলেন যে টিবির ওষুধ খাচ্ছে কিন্তু সিস্টিক ফাইব্রোসিস সেটি চিন্তা করা হচ্ছে না, বা সেটি আসলে একেবারে শুরুর দিকে ডায়াগনোসিস হচ্ছে না, কেন আসলে হচ্ছে এমন? আমাদের তো ধারণাই আছে, মানে আমাদেরকে যেমন আপনি মেডিকেলে পাশ করছেন, আমিও মেডিকেলে পড়ছি, পোস্ট গ্রাজুয়েশন করছি, অনেকদিন শিক্ষকতা করি মেডিকেলে, আমাদেরকে কখনো সিস্টিক ফাইব্রোসিস পড়ানো হয় নাই, এবং আমাদের সময় এটা ধারণা ছিল না। এখন বললাম তো, এখন ডায়াগনোসিস, এখন যেহেতু চিকিৎসার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট, মানে চিকিৎসার ব্যবস্থাপনার উন্নত হচ্ছে, তারপরে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল হচ্ছে, যার ফলে আস্তে আস্তে এগুলো সিস্টিক ফাইব্রোসিস রোগগুলা ডায়াগনোসিস হচ্ছে। একটা সময় তো আমাদের এখনও তো রোগজনে জানে না, ডাক্তাররাই তো এখনও এটাকে মাথায় নিয়ে আসে না, এই যার ফলশ্রুতিতে হচ্ছে কি আমাদের রোগীগুলা মানে ভোগান্তি হচ্ছে। এটা কিন্তু কারো দোষ না, এটা কারো মানে অবহেলাও না, এটা দীর্ঘদিন থেকে যুগ থেকে চলে আসা একটা ধারা। এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে, পশ্চিমা বিশ্বে সিস্টিক ফাইব্রোসিস প্রচুর, ওরা খুব জন্মের সাথে সাথে কিন্তু ওরা সাথে সাথে পরীক্ষা করে জিন মিউটেশন অ্যানালাইসিস করে, সোয়েট ক্লোরাইড টেস্ট করে তাদের ডায়াগনোস হয়ে যায়, ওরা রোগটাকে চিকিৎসা শুরু করে দেয়, একদম জন্মের পরই তারা চিকিৎসা শুরু করে দেয়। তো একটা সময় সিস্টিক ফাইব্রোসিস, ওদের দেশে সিস্টিক ফাইব্রোসিস মানে ডেডলি, এটা মারা যাবে। নাও ইট ইজ সিস্টিক ফাইব্রোসিসের জন্মর মানে হলো সিস্টিক ফাইব্রোসিসের লাইফ এক্সপেক্টেন্সিটা এখন 40 বছর। আচ্ছা। এবং বলা হচ্ছে যে আজকে যে সিস্টিক ফাইব্রোসিস রোগীটা জন্মগ্রহণ করছে তার বয়স হবে, তার লাইফ এক্সপেক্টেন্সি হবে 70 বছর, মানে সে 70 বছর পর্যন্ত বাঁচবে। আমাদের দেশে সিস্টিক ফাইব্রোসিস হয়ে আমরা যেগুলোকে পাই, আমরা অনেক পরে পাই, খুবই খারাপ অবস্থার মধ্যে পাই, এবং আমরা দেখি যে আসলে রোগীগুলোকে আমাদের এমন একটা সময় আমরা পাই যখন খুবই খারাপ লাগে, মন খারাপ লাগে, যে আমরা আর কিছু করার থাকে না আমাদের পক্ষে। এই জিনিসটা কেন চলে আসছে? এই জিনিসটা চলে আসছে শুধু আমাদের ধারণাগত, নিশ্চয়ই ধারণাগত ভুলের কারণে, যে আমরা এটা কখনো, ওই যে ভুল ধারণাটা ছিল যে আমাদের এখানে এটা হয় না, অর্থাৎ প্রথাগত যে ধারণা, হ্যাঁ প্রথাগত ধারণাটার কারণে, যে আমাদের ভুল ধারণা যে সিস্টিক ফাইব্রোসিস আমাদের এখানে হয় না, এটা সাদা চামড়াদের রোগ, এবং আমাদেরকে শেখানোও হতো এক সময় এটা। সেক্ষেত্রে আসলে যখন রোগীরা আসছে আপনাদের কাছে, তার যে সিস্টিক ফাইব্রোসিস হয়েছে সেটি আসলে আপনারা কিভাবে শতভাগ ডায়াগনোসিস করে থাকেন, এবং কাউন্সিলিংয়ের বিষয়টি আপনারা কিভাবে করেন? সিস্টিক ফাইব্রোসিস যখন একটা রোগী আসবে, আমি কয়েকটা মেজর কি সিমটম বা লক্ষণ বলেছি। একটা বাচ্চা ঘন ঘন কাশির সাথে শ্বাসটান, অ্যান্টিবায়োটিক খেলে ভালো হয়, কিছুদিন পর আবার হয়, এটা মনে করবেন যে মাথার মধ্যে নিয়ে আসবেন যে সিস্টিক ফাইব্রোসিস। একটা বাচ্চা পায়খানা হচ্ছে, তেল বিকার পায়খানা হয়, পায়খানার সাথে তেল যায়, বিকার যায়, অনেক বেশি পায়খানা হয়, বা কিছুদিন পায়খানা শক্ত হয়, আবার কিছুদিন নরম হয়, থিঙ্ক ইট সিস্টিক ফাইব্রোসিস, চিন্তা করবেন। বারবার বাচ্চা নিউমোনিয়া হচ্ছে, ওষুধ খেলে ভালো হচ্ছে, আবার হচ্ছে, আবার নিউমোনিয়া হচ্ছে, এভাবে সিস্টিক ফাইব্রোসিস, চিন্তা করবেন। এবং আরেকটা জিনিস স্পেশালিস্টদের জন্য, এটা মা বাবার জন্য না, বড় ডাক্তারদের জন্য, যদি লাংসে যদি কোনো শ্যাডো দেখেন যে পারসিস্টেন্ট নিউমোনিয়ার, অথবা সিটি স্ক্যানে যদি কখনো দেখেন যে ব্রঙ্কিয়েক্টেসিস, অবশ্যই সিস্টিক ফাইব্রোসিসটাকে মাথায় রাখবেন। অন্য অনেকগুলো কজ থাকবে, তারপরে সিস্টিক ফাইব্রোসিসটা মাথায় রাখবেন। এখন আসেন, আপনি একজন চিকিৎসক হিসাবে যখন আমাদের আসে, আমরা প্রথম একটা সিস্টিক ফাইব্রোসিসকে চিন্তা করলাম যে এটা সিস্টিক ফাইব্রোসিস হতে পারে, তখন আমরা কি করি?
এটা কনফার্ম করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষার মধ্যে সিস্টিক ফাইব্রোসিসের পরীক্ষা করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড দ্য গোল্ড স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা আছে, সেটা হলো সোয়েট ক্লোরাইড টেস্ট, ঘাম পরীক্ষা। এই ঘাম পরীক্ষাটা হলো সিস্টিক ফাইব্রোসিসের জন্য কনফার্মেটরি অনেকটা। তো এই ঘাম পরীক্ষাটা আগে কখনোই আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা এটা নাম শুনেছিলাম, কখনো হয় না, কিন্তু বাংলাদেশে এখন আমাদের এখানে হয় ঘাম পরীক্ষাটা। তো আমি সবাইকে বলবো, যখনই সিস্টিক ফাইব্রোসিস আপনি চিন্তা করবেন, অনতিবিলম্বে এই সোয়েট ক্লোরাইড টেস্টটা করে নেবেন। সোয়েট ক্লোরাইড টেস্টে যদি ক্লোরাইডের পরিমাণ যদি মোর দেন 60 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের উপরে থাকে, তাহলে আপনি করবেন কি 14 দিন পরে আরেকবার করবেন, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ। কারণ আমরা এটাকে যেহেতু জেনেটিক ডিজিজ, আমরা এটাকে সবসময় কনফার্ম করার জন্য ডাবল রেজাল্ট আমরা এক্সপেক্ট করি। দুটো আরেকবার করবেন, যদি সেইবারও যদি থাকে যে হ্যাঁ 60, তাইলে আপনি কনফার্ম হয়ে গেলেন যে এটা সিস্টিক ফাইব্রোসিস। এর পরে আরও কিছু টেস্ট আছে, আমি মিউটেশন অ্যানালাইসিস করি, যেটা এক সময় এখন বাংলাদেশে হয়, বাংলাদেশে মিউটেশন অ্যানালাইসিস হয়। তো মিউটেশন অ্যানালাইসিস একটু কস্টলি করতে পারেন, কিন্তু এটা ডায়াগনোসিসে সোয়েট ক্লোরাইড টেস্টের যেরকম মানে একদম কনফার্মেটরি, এটা আপনাকে কনফার্মেটরি করবে, কিন্তু মিউটেশন অ্যানালাইসিস সবসময় পজিটিভ হয় না। কারণ সিস্টিক ফাইব্রোসিসের হয় কি, বলা হয় যে মোর দেন 2000-এর বেশি মিউটেশন আছে। তা আমাদের মিউটেশন অ্যানালাইসিস 17টা 18টা মিউটেশন মাত্র তারা ধরতে পারে, এর বাইরেও তো হতে পারে। তো সুতরাং মিউটেশন অ্যানালাইসিস যদি নেগেটিভ হয়, বলা যাবে না যে সিস্টিক ফাইব্রোসিস না। সেক্ষেত্রে আসলে সিস্টিক ফাইব্রোসিসের চিকিৎসা পদ্ধতি কী রয়েছে সেটি নিয়েও জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের সিস্টিক ফাইব্রোসিস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অ্যাজমা বা শ্বাসকষ্ট, ওয়েদার চেঞ্জ হলেই দেখবেন যে আমাদের অনেকেরই শ্বাস নিতে কষ্ট হয়। খুব ছোট ছোট করে দীর্ঘ সময় ধরে শ্বাস নেওয়া বা খুব র্যাপিড একটা নিঃশ্বাস নেওয়ার এই যে একটা কষ্ট, যে সময়ে সে দমটা নিতে পারছে না, আমার মনে হয় এর থেকে ডেঞ্জারাস কষ্ট আর হতেই পারে না। অ্যাজমার সমস্যাগুলো কিন্তু খুবই মারাত্মক হয়ে যায়। স্পেশালি দেখা যায় সন্ধ্যার পর খুব কাশি ওঠে, রাতে ঘুমানো যায় না, একদম বসে থাকে। তারা যদি একটু সচেতন হন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাজমার সমস্যাটা অনেকটাই কমে যেতে পারে বলে মনে করি। যারা অ্যাজমার মেডিসিন নিচ্ছেন, তারা তো মেডিসিন নিচ্ছেনই, তার সাথে কিছু লাইফস্টাইলও পরিবর্তন করতে হবে। অ্যাজমাকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে সবার আগে কন্ট্রোল করতে হবে আপনার ওজনকে। ওজন যদি বেড়ে যায়, ওবেস যারা, দেখবেন তাদের এমনিতেও শ্বাসকষ্ট হওয়ার একটা ঝুঁকি থাকে। তার সাথে যদি থাকে অ্যাজমার কোনো সমস্যা, সেক্ষেত্রে তার কথাই নেই। তো অ্যাজমার সমস্যা যদি আপনি কমাতে চান, তাহলে আপনার ওজন রিডাকশনের জন্য মনে রাখতে হবে যে যেহেতু অনেক বেশি হাঁটলে বা পরিশ্রম করলে আপনার অ্যাজমাটা আরও বেড়ে যেতে পারে। সো ওটাকে একটু ডিভাইড করে করে আপনি কিন্তু লাইফস্টাইলটাকে ঠিক করে, ফুড হ্যাবিটটাকে ঠিক করে আপনি কিন্তু অ্যাজমার জন্য আপনার পুরো ওজনটাকে কন্ট্রোল করে নিতে পারেন। যারা একটু ফ্যাটি ফুড খেতে পছন্দ করেন, ফাস্ট ফুড খেতে পছন্দ করেন, তারা কিন্তু স্যাচুরেটেড ফ্যাটটাই বেশি ইনটেক করছেন। এবং দেখবেন যে সালফাইড নামে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করি, এটি কিন্তু অ্যাজমা পেশেন্টের জন্য বেশ হার্মফুল। যে কোনো খাবার যদি আমরা প্রিজার্ভ করার জন্য বা রেডি টু ইট, রেডি টু কুক, এই ধরনের খাবারগুলো যদি আমরা বেশি নেই, তাহলে কিন্তু এই সালফাইডটা কিন্তু আমাদের বডিতে বেশি ইনটেক হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো যদি আপনি কাটাতে চান, যে অ্যাজমার সমস্যা হচ্ছে, আমি কি করব? আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি অবশ্যই এই ধরনের প্রিজারভেটিভ দেওয়া যে কোনো খাবারগুলোকে অ্যাভয়েড করবেন। এই খাবারগুলোতে কিন্তু প্রচুর এনার্জি বা ক্যালোরির পরিমাণও থাকে। এছাড়া আপনার ওজন বাড়াতে এবং আপনার অ্যাজমা বা কাশির সমস্যাটাকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু এটি বেশ হেল্প করে। অনেকেরই একটা অভ্যাস থাকে যে আমি একটু ঠান্ডা কিছু খেতে পছন্দ করি। যাদের অ্যাজমার সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অভ্যাসটা একেবারেই পরিবর্তন করে ফেলতে আমি অনুরোধ করব, কারণ অ্যাজমার সমস্যা ঠান্ডায় আরও বেশি বাড়ে। দেখবেন যে পোলেন অ্যালার্জি বা আমরা যখন উইন্টার আসে তখন একটু একটু হাঁচি কাশির সমস্যা, এই বিষয়গুলো কিন্তু হতেই থাকে। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, যখন একটু ওয়েদার চেঞ্জ হয় বা ঠান্ডার সময়, এখন কিন্তু ঝরা পাতা দেখবেন রাস্তায় রাস্তায় পাতা পড়ে যাচ্ছে, অথবা ফুলের রেণুগুলো উড়ে যাচ্ছে, এই সময় কিন্তু একটা অ্যালার্জির সময়। যাদের অ্যাজমার সমস্যা আছে তাদের ক্ষেত্রে বাড়ে, এবং যাদের সমস্যা নেই তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রো আপ হয়ে যায়। তো অ্যালার্জেটিক যে বিষয়গুলো থাকবে, অ্যাজমার সমস্যা থাকলে এই অ্যালার্জেটিক বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে যে আমার যে অ্যালার্জি আছে, আমি টোটাল অ্যালার্জেটিক যে কোনো বিষয়গুলো মাথায় রেখে আমার লাইফস্টাইলটাকে মডিফাই করব। যারা অ্যালার্জেটিক সমস্যায় আছেন,
তাদেরকে মাথায় রাখতে হবে যে কোন কোন খাবারে আপনার অ্যালার্জি আছে। স্পেশালি শ্রিম্প মানে চিংড়ি মাছ, সেটা আপনার ক্যান্ডো হতে পারে অথবা আপনার র হতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি বাড়াতে বা অ্যাজমার সমস্যা বাড়াতে কিন্তু বেশ হেল্প করে। সো যাদের এই ধরনের অ্যাজমাটিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমি অবশ্যই এটা অ্যাভয়েড করার জন্য বলবো। এছাড়া আসেন সুগার বা সিম্পল সুগারগুলো যেগুলো আছে, চিনি মিষ্টি খাওয়া অ্যাজমার সমস্যাগুলো বেশ বাড়িয়ে তোলে। তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি এই ধরনের সিম্পল সুগার, প্রসেসড ফুড, সালফাইড দেওয়া খাবারগুলো বন্ধ রেখে আপনি একটু রেগুলার ফুডে চলে আসেন। লাইক ভেজিটেবল এবং গ্রিন লিফি ভেজিটেবল আসতে পারে, কিছু কালারফুল ভেজিটেবল আসতে পারে, কালারফুল ফ্রুটস আসতে পারে, যেগুলো আপনাকে কিন্তু হেলদি রাখতে, সুস্থ রাখতে এবং আপনার পুরো লাংটাকে প্রসারিত করতে বেশ হেল্প করে এবং আপনাকে রাখে সুস্থ স্বাভাবিক। শিশুদের সিস্টিক ফাইব্রোসিস এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে? দেখুন, সিস্টিক ফাইব্রোসিস একটা জেনেটিক ডিজিজ, একটা জন্মগত ত্রুটি। হ্যাঁ, তো এটার চিকিৎসা পদ্ধতি আসলে ওয়ার্ল্ডে, এটা যেহেতু একটা ওয়েস্টার্ন কান্ট্রি, বারবার বললাম যে ওয়েস্টার্ন কান্ট্রির এটা সাদা চামড়াদের রোগ, ওদের চিকিৎসা পদ্ধতি অনেক এগিয়ে গিয়েছে। এখন সিস্টিক ফাইব্রোসিস বলা হয় অল্প কয়েকটা জেনেটিক ডিজিজের মধ্যে এই সিস্টিক ফাইব্রোসিস একটা ট্রিটেবল, এটা চিকিৎসাযোগ্য, কারণ নতুন নতুন অনেকগুলা ড্রাগ অলরেডি চলে এসছে। আনফর্চুনেটলি এগুলার কস্ট অনেক বেশি, সুতরাং আমাদের দেশে এগুলা সম্ভব না। কিন্তু আমরা কি করতে পারি? আমরা একটু সিস্টিক ফাইব্রোসিসের কিছু সুন্দর কিছু ট্রিটমেন্ট আমরা ডিজিজটাকে মোটামুটি একটা নিয়ন্ত্রণে রাখতে পারি, যেটা বাংলাদেশ, ইন্ডিয়া, যারা ইন্ডিয়াতে এখন ওরা সুন্দরভাবে একটা প্রোটোকলাইজড একটা ট্রিটমেন্ট করে এবং ওদের বাচ্চাগুলো বেশ ভালো, অনেক বড় হয়ে যায়। বারবার বলতেছি, এটা কিন্তু জেনেটিক ডিজিজ, এটা জন্মগত ত্রুটি, সুতরাং কেউ আশা করবে না যে এটা অ্যান্টিবায়োটিক দিলাম ভালো হয়ে যাবে, তা না। এই রোগটা যখন সিস্টিক ফাইব্রোসিস বলবে, মা বাবাকে খুবই সতর্কতার সহিত, খুবই সুন্দরভাবে এটার উপস্থাপনাটা, তাদেরকে বোঝানোটা খুব এত বলতে হবে তারা যেন হতাশ হয়ে না যায়। অর্থাৎ কাউন্সেলিং এর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা যেন হতাশ হয়ে না যায়, হতাশ হয়ে সব ছেড়ে না যায়। আবার এমনভাবে বলা যাবে না খুব আশাবাদী হয়ে, তারা যেন অতি আশাবাদী হয়ে আপনার কাছে দুদিনের জন্য ইয়ে করবে, কারণ দুইটাই খারাপ। এটাকে প্রথম যে জিনিসটা হলো যে সিস্টিক ফাইব্রোসিসে কিছু জিনিস, মানে শ্বাসতন্ত্রটাকে পরিষ্কার রাখতে হয়। আমরা কিছু ওষুধ দিই, মানে যে ওষুধগুলো যেগুলো স্পেশালিস্ট ছাড়া তো অন্য কেউ পারে না, সুতরাং এগুলো এখানে বলারও প্রয়োজন নাই। তো যে জিনিসটা হয়, আপনি সিস্টিক ফাইব্রোসিস যখন ডায়াগনোসিস হবে বা চিন্তা করবে, আপনি একজন সিস্টিক বিশেষজ্ঞ চিকিৎসকের, বক্ষবিধি বিশেষজ্ঞ যারা থাকে তাদের সাথে যেমন, তারা আপনাকে সুন্দর করে একটা প্রোটোকল করে দিবে কিভাবে সিস্টিক ফাইব্রোসিস ডিজিজটাকে আপনি নিয়ন্ত্রণে রাখবেন, এবং মা বাবাকে খুব সুন্দর করে একটা কাউন্সেলিং করা, যাতে ফুল ফ্যামিলি এই ডিজিজটার সাথে নিয়ে, ডিজিজটাকে মেনে নিয়ে যেন এগিয়ে যেতে পারে। তাহলে বাচ্চাটার জন্য ভালো হবে এবং বাচ্চাটার লাইফ লংজিভিটিটা অনেক বেড়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, জি, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের সিস্টিক ফাইব্রোসিস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সোরিয়াসিসটা একটা দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ, তার মানে ইনফ্লামেশন। শরীরের বিভিন্ন অংশে এই রোগটা আসতে পারে। রোগটা যখন শুরু হয় তখন দেখা যায় যে গোলাকার চাকার মতন, রূপালী খুশকির মতন চামড়া উঠতে থাকে। শরীরের সাধারণত যে প্রেশার পয়েন্টগুলো, যেখানে চাপ লাগে, যেমন কুনিতে, হাঁটুতে বা হাতের চাপ যেখানে লাগে, এই প্রেশার পয়েন্টগুলোর থেকে এটা উৎপত্তি হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।